কি ভাবছো এখানে বসে তুমি? সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশের রং পাল্টে কালো গাঢ় রং ধারণ করেছে। চোখ তুলে পাশে তাকিয়ে দেখে নেহা এসে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? হুম, ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক সময় ধরে দেখছি তুমি নিজের দিকে তাকিয়ে কি ভাবছো। কি হয়েছে? তেমন কিছু না, এই মিন্নুর বোনের নিয়ে একটু মন খারাপ। ওহ। নেহা চুপচাপ আবিরের পাশে বসে। আবিরের দিকে আর চোখে তাকিয়ে অনেক কিছুই ভাবতে থাকে। আচ্ছা, আমি কি আবিরকে ভালোবেসে ফেলেছি? কিন্তু কখন আর কেন? ধুর, কিছুই তো মাথায় আসছে না। কত ছেলে তো আমার জন্য পাগল, তবুও কেন আবিরের কথা বারবার ভাবছে। আমার মন, আমাকে কি আবিরকে সব বলা উচিত? কিন্তু ও যদি রেগে যায়, দেখি কি বলে ও। আবির, তোমাকে একটা কথা বলি। হুম। নেহা কিছু বলতে পারে না। আবির একবার নেহার দিকে তাকায়, মনে মনে বলে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমায়, না হয় জেলখানাতে কাটাতে হবে। আমার অনিশ্চিত জীবনে আমি কাউকেই জড়াতে চাই না। তাছাড়া রকস্টার কখনো প্রেমে পড়ে না, পড়তে নেই তাদের। যেখানে রক্তের তাজা গন্ধে জীবন কাটিয়ে দেওয়া যায়, সেখানে ভালোবাসা কি থাকতে পারে? নেহাকে আমার জিজ্ঞেস করা দরকার, সেদিন রাতে কি হয়েছিল। সাইলেন্সার লাগানো পিস্তল তার কাছে কি করে এলো? নাকি সত্যি সে আমার মতো খুনি? আমাকে জানতেই হবে, সে ছিল নাকি অন্য কেউ। আবার ক্যামেরাগুলো কে লাগিয়েছিল, এটা নিশ্চয়ই নেহা জানে। সবকিছু জেনে আজ রাতে অর্ক, রাহাত আর সৌরভকে মেরে চলে যাব বহুদূর। সেখানে থাকবে না কোনো রক্তের খেলা, থাকবে না পিছুটান। তোমার কোমরে একদিন আমি একটা পিস্তল দেখতে পাই, এটা কি তোমার? আবিরের কথা শুনে নেহা চুপচাপ বসে থাকে। নেহা তার ভালো লাগার কথাগুলো বলতে যেও পারল না। নেহা চেয়েছিল আবিরকে তার ভালো লাগে, আর ভালো লাগাটা তৈরি হতে অনেক সময়ও লেগেছে। এর কারণেই কথাগুলো বলতে নেহার ইতস্তবোধ তৈরি হয়। কি হলো বলো? আসলে ওই দিন রাতে নীলয়ের পিছু নিয়েছিলাম আমি, কিন্তু আরও দুজন লোক তোমার পিছু নিয়েছিল। তার মধ্যে আমার চেনা একজন লোক ছিল, যে কিনা নিলয়ের শিকারটাকে মেরে দেয়, আর আমি তাকে দেখে ফেলি। এরপর দুজনের ধাক্কা লাগে, ওর হাত থেকে পিস্তল পড়ে যায়, আর সেটা আমি রেখে দেই নিজের কাছে। ও, তা কে ওই লোকটা যার সাথে তুমি ধাক্কা খেয়েছিলে? তুই তাকে চেনো? কাট, তুমি তাকে চেনো রাকিবু? আমি অবাক হয়ে নিলয়ের মতো করে সেজেও এসেছি, আর ওই লোকটাকে মেরে চলে যাই। ও, আরেকজন কে ছিল? ঠিক চিনি না আমি। আসলে ক্যামেরা লাগলো আর চলে গেল, বুঝতেই পারিনি সে কে। তবে এটা মনে হয়েছিল সেই মেয়ে একজন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ কেন? না, মানে আমাকে সবকিছু বলার জন্য। দুজন আবার চুপ হয়ে যায়। আকাশে মেঘে ছড়াছড়ি, বৃষ্টি এলো বলে। আবির আবারও নিচের দিকে তাকিয়ে থাকে। আবির, তোমাকে একটা কথা বলি। হুম, বলো। আচ্ছা, আগে একটা প্রশ্ন করি। আম, তুমি কি কাউকে ভালোবেসেছো কোনো দিন? না। ভালোবাসা আর আমি? কে আমাকে ভালোবাসবে শুনি? আলো ছেড়ে কে চাইবে অন্ধকারে আলোর খোঁজে হারাতে চলতে? কি বলো এসব? তোমার কথার কিছুই বুঝি না। আচ্ছা শোনো, তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে কি করবে? নিশি আমাকে ভালোবাসে, এটা আমি জানি, বুঝি, দেখি কি করি। মানে নিশি তোমাকে ভালোবাসে? ওই তুমি জানো কি করে? ওর কথা শুনলে বুঝতে পারি। ওরে বোঝার লোক রে, আমার কথা শুনে কি এইটুকু বুঝতে পারো না? আমিও তোমাকে ভালোবাসি, গাধা। শেষের কথাটা নেহা আস্তে করে বলে। আবির নেহার দিক থেকে চোখ নামিয়ে নেয়। আবির বলে, তুমি কি যেন বলছিলে? না থাক, বলবো না আসলে। আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের ফোন কল। আবির আর দাঁড়ায় না, বসা থেকে উঠে দাঁড়ায়। নেহার দিকে তাকিয়ে বলে, ভেতরে যাও, বৃষ্টি আসবে মনে হয় খুব জোরে। তুমি কোথায় যাচ্ছ? আবির কোনো উত্তর দেয় না, হনহন করে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট ঠিকানায় সাজিদের সাথে দেখা করতে আসে আবির। সাজিদ সিম্পলভাবে চলে এসেছে।
আবিরও সাধারণভাবে। সাজিদ বলল, মনে থাকবে না কেন গাধা? নিজে নিজের সৎ মাকে মেরে চলে আসি জেলে, ওখানে যেয়ে তোর সাথে পরিচয়। কিন্তু আমরা আজও জানলাম না তুই কোনো জেলে এসেছিলি। জানবি জানবি, শোন, আমি এই শহর ছেড়ে চলে যাব অনেক দূর। আজ রাতে কয়েকজনকে তার ঠিকানায় ঠিকই পাঠাবো। শহর থেকে রকস্টারের গল্পটা শেষ করতে চাই। অর্ক, রাহাত, সৌরভ আর শাহিনের লোকজন, তুই ব্যাপারটা দেখিস সাজাদ। আবির চিৎকার দিয়ে ওঠে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট জঙ্গলের মতো জায়গায় হুট করেই কয়েকজন লোক মুখে রুমাল বেঁধে আবিরদের ওখানে আসে। আবির কিছু বোঝার আগেই সাজিদের মাথায় জোরে কেউ পিছন থেকে মারে। আবির সাজিদকে ধরতে যাবে, তখনই আরও কেউ একজন আবিরের মাথায় জোরে লোহার রড দিয়ে বাড়ি মারে। দুজন লোক মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কোনো সারা শব্দ নেই। মুখে রুমাল বাঁধা ছেলেগুলোর মধ্যে একজন রুমাল খুলে বলে, দোস্ত শিহাব, দুজনকে এখানেই মারি। এত সহজে এদের এখানে পাবো আশা করিনি। কত প্ল্যান করলাম সে দুপুর থেকে, আর দেখা বেটাকে এখানে পেয়ে গেলাম। কিন্তু সাথে এ লোকটাকে চেনা চেনা লাগছে। বেশি কথা না বলে হাত পা বেঁধে ফেল, মুখে কালো কাপড় গুলো বেঁধে দে, দৌড়ে নিয়ে চল গাড়িতে, তারপর দেখ না কি হয়। রাকিব ভাই ওখানে অপেক্ষা করছে। শিহাবের কথা মতো ওরা আবির আর সাজিদের মুখ বেঁধে গাড়িতে তুলে সোজা রাকিবের কাছে নিয়ে যায়। ছোট্ট একটি বাংলো বাড়ি। বাড়ির সামনে কোনো আলো নেই। চারপাশ বাইরে থেকে অন্ধকার। মেইন দরজা খুলে কয়েকজন ছেলে ভিতরে প্রবেশ করেছে। ওদের সাথে অজ্ঞান হয়ে মুখে কালো কাপড় বাঁধা দুজন ছেলে আসছে। ভাই এই নিন। কে এটা? আমার বাবার চেকবুক, যত খুশি টাকার সংখ্যা বসিয়ে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তোর পাগল, কাকে মারবি আগে তো বল। ওই যে ডান পাশে যে ছেলেটা আছে ওটা সামান্য একজন পাতিমাস্তান। ওর লোক আমাদের ভার্সিটিতে আমাদের সাথে পড়ে। একদিন বেটাকে টিজ করছিলাম তো, পরে সেই ছেলেটা এই ডান পাশে থাকা ছেলেটার কথা বলে পাতিমাস্তান নাকি সে। ভাই ওকে মারতে হবে, কেন জানি না প্রচুর রাগ উঠে আছে আমার বেটার উপর। বুঝলাম। আর ওর সাথে কাকে আনছিস? জানি না, নেহাদের বাড়ির পাশে দুজন গল্প করছিল, তাই ওকেও তুলে আনতে হয়েছে। যদি তাকে মারতে চাই তো মারবেন, আমার কোনো সমস্যা নাই। শালাকে। শিহাব বসা থেকে উঠে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকা আবিরের পেটে লাথি মারতে থাকে। শিহাব এত উত্তেজিত কেন? ভাই আপনি জানেন না নেহা ওকে শিওর ভালোবাসে। আমি দেখছি ওকে কিছু করতেই নেহা কেঁপে গেছে। তাহলে টাকা দিতে হবে না ওকে, এমনিতেই মারবো। সাথে ওই ছেলেটাকেও। ভাই একটা হকি স্টিক দেবেন? আমি একটু পেটামো, কখনো কাউকে কোনোদিন মারিনি। নে তোরা ইচ্ছা মতো মার। ভাই আমিও তাহলে বাদ দেবো কেন? আরিফের কথা শুনে রাকিব মুচকি হাসে। ওরা দুজন পিছনের দেওয়ালে লাগিয়ে রাখা দুটো স্টিক নিয়ে এগিয়ে আসে আবিরের দিকে। শিহাব ওদের থামিয়ে দিয়ে বলে, আমার কাছে দে। শিহাব একটা স্টিক নিয়ে অনেক জোরেই আবিরের হাতের কবজির উপরে আঘাত করে। আবির সাথে সাথেই জোরে কেসে ওঠে। শিহাব আরও একটি বাড়ি দেয়। আবির মার খেয়ে শোয়া থেকে উঠে বসে হাঁটু ভাঁজ করে। কালো কাপড় দিয়ে বেশ জোরে মুখটা বাঁধা থাকায় জোরে শব্দ করতে পারে না ও। সোহেল যে সাজিদকে পেটাতে থাকে। মার খেয়ে তারও জ্ঞান ফিরে আসে। কেবল মুখ দিয়ে ওদের গঙ্গানির শব্দ শোনা যায়। জিয়াপটা একেবারে মেরে ফেল, আমার সময় নেই। আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কেউ একজন আছে যে আমাদের উপর নজর রাখে, সো যা করতে হবে তাড়াতাড়ি। ভাই চেকবুক সাইন করে দিচ্ছি। না লাগবে না, বেটাদের মুখ থেকে কাপড়গুলো খোল, দেখি কেমন দেখতে ওদের। ওয়ার তো মুখটা না হলে ভালো লাগছে না। শিহাব এগিয়ে যায় ওদের কাছে। রাকিব আবারও থামিয়ে দিয়ে বলে, শোন, কাপড়গুলো সরানোর আগে বলে দে যেন হাতে পায়ে না পড়তে। এগুলো আমার একদম ভালো লাগে না, মাঝে মাঝে মারতে ইচ্ছে করে না মারামারি। রাজিদ একটু হাসার চেষ্টা করে। রাকিব হুট করে এমন শব্দ শুনে অবাক হয়। রাকিব ঠিকই বুঝতে পেরেছে আবিরের পাশে যে
অন্য একজন বসে আছে, সে হাসছে। রাকিব শিহাবকে থামায়, তারপর বলে, ওই তুই হাসলি কেন শিহাব? তোরা শুনলি তো ওই ছেলেটা এসেছে। হাসি পাচ্ছে এটা ভেবে, কে কার পায়ে পড়ে শেষে সেটা দেখার মতো কেউ এখানে থাকবে কিনা কে জানে। সাজিদ কোনো রকমে দম নিয়ে চাপা গলায় হাঁপাতে হাঁপাতে থেমে থেমে কথাগুলো বলে। রাকিব বসা থেকে উঠে দেয়। আশেপাশে সবাই অবাক হয়, কারণ এতদিন অবধি এখানে যাদেরকে রাকিব মারার জন্য এনেছে সবাই প্রায় পালানোর জন্য বা বাঁচার জন্য রাকিবের পায়ে ধরে কান্না করত। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজকে যাদেরকে তুলে এনেছে তারাই উল্টো ভয় পাইয়ে দিচ্ছে। খারাপ না, একটু লেগেছে, তবে শক্ত আছি। সময় থাকতে যেভাবে এনেছিস সেভাবে রেখে আয়, না হলে বললাম তো পায়ে ধরে মাপ চাওয়ারও সুযোগ পাবি না। ওই কে তুই? তোর এত সাহস কি করে হয়? শালা আমার কাছে পিস্তল আছে, ধরবো আর মারবো। কয়েক সেকেন্ডের মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে। শোন, তেরা বাপ আয়া। সাজিদের কথা শুনে শিহাব এসে পেটাতে থাকে। রাকিব শিহাবকে থামিয়ে দিয়ে বলে, ওই শালাদের কপালে গুলি করব। আগে ওদের দেখি কোন বাপ এসেছে। লাশগুলো রাস্তার পাশে ফেলে আসবি, রোজ কুকুর এসে খাবলে খেয়ে যাবে। আরিফ খুলে দে। শিহাব রাকিবের পাশে যেয়ে দাঁড়ায়। আরিফ ধীর পায়ে এগিয়ে এসেই প্রথমে সাজিদের মুখ থেকে কাপড় খুলে দেয়। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রাকিব হাঁ হয়ে যায়। সাজিদের মাথা থেকে তাজা রক্তের ফোঁটা কপাল বেয়ে পড়ছে। শিহাব হকি স্টিক দিয়ে সাজিদকে মারতে যাবে, তখনই রাকিব চিৎকার দিয়ে ওঠে, শিহাবকে থামায়। ওই দাঁড়া ভাইয়া, আপনি? ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে ভাইয়া। ওরাও ভুল করেছে, আসলে আপনাকে চিনতে পারেনি, কিন্তু ওরা আপনাকে কিভাবে আনলো বুঝতে পারছি না। ভাই এসব কি বলছেন? তার বাচ্চাদের এখনই মেরে দেন। ওই শালা তুই কাদের তুলে আনছিস? কেন? ওর মুখের কাপড় খুলে দে। রাকিবের কথা শুনে সবাই অবাক হলো। চুপচাপ সাজিদের পাশে থাকা ছেলেটার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেয় সোহেল। ঘাড় নিচু করে হাত বাঁধা অবস্থায় বসে আছে ছেলেটা। রাকিব দাঁড়িয়ে থাকায় মুখটা ঠিক দেখতে পারছে না। সবাই উৎসুক হয়ে মাথা নিচু করে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থাকে। ভাই কি হয়েছে? এভাবে সরে গেলেন কেন? ভাই মারেন ওদেরকে, আজ বুঝিয়ে দিন ওদের আপনি কতটা ভয়ঙ্কর। রাকিব শিহাবের গালে এসে কষে চড় দেয়। রাকিবের এমন আচরণে অনেকেই অবাক হয়। সবাই জানে এখানে রাকিবই সব, তাই রাকিবের এমন আচরণে সবাই অবাক হয়। শিহাব গালে হাত দিয়ে রাকিবের দিকে তাকিয়ে থাকে। রাকিব সাথে সাথেই হাঁটু ভাঁজ করে ওদের সামনে বসে মাথা নিচু করে নিয়ে বলে, নিলয়, আমি জানি তোর কাছে ভুলের কোনো ক্ষমা নেই। তুই যেটা করছিস তা ভেবেই করছিস। তোর কাছে শত্রুরা কখনো বেঁচে থাকে না। তোর কাছে ভুল করলে দ্বিতীয়বার কোনো সুযোগ দিস না। তুই শিখেছিলি এখানে ভুলের কোনো পরবার সুযোগ থাকে না। তবুও তোকে বলছি, আমি জানতাম না ওরা তোকে তুলে আনবে। আমি সত্যি জানতাম না নেহা তোকে ভালোবাসে। ওদের যা ইচ্ছে কর, কিন্তু আমাকে ছেড়ে দে। রাকিবের ভয়ের তো মুখটার দিকে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। শিহাবের অবাকতার পরিমাণ অনেক বেশি। শিহাব, সোহেল আর আরিফ হাবার মতো তাকিয়ে আছে। ওরা তিনজন একই সাথে ভাবতে থাকে, কি হচ্ছে এইগুলো? এমন একটা পাতি মাস্তান নাদান মার্কা ছেলের কাছে রাকিবের মতো একজন মাস্তান কিভাবে মাথা নিচু করে বসে মিনমিন করে? আবিরের মতো খ্যাত ছেলের কাছে উনি কেন চুপ হয়ে গেল? কি হয়েছে ওনার? ভাই আপনি এমন কেন করছেন? এই সামান্য একটা আড্ডা মার্কা ছেলের কাছে আপনি এমন বিহেভ করছেন কেন? শিহাবের কথা শুনে রাকিব রাগী চোখে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ থেকে শিহাবকে বলে, সাজিদ ভাইকে চিনিস? শহরের মেয়র, আর তার ছেলে। বড় কথা, সে নিলয়ের বন্ধু। নিলয়কে চিনিস? নাম শুনেছিস কখনো? দেখছিস তাকে? নাম শুনেছি কিন্তু দেখিনি। যতদূর জানি নাম শুনে সবাই চুপ হয়ে যায়, আর তাকে দেখলে কি হবে কে জানে। কিন্তু আপনি কেন এসব বলছেন? আগে আবিরকে মানেন, পরে দেখা যাবে। আর সাজিদ ভাইকে না হয় টাকা পয়সা দিয়ে চুপ করিয়ে দিব।
রাকিব কিছু বলতে যাবে তার আগে কে যেন শব্দ করে হেসে ওঠে। সবাই সেই হাসির দিকে তাকায়। আবির ধীর গতিতে ঘাড় উঁচু করে আর হাসতে থাকে, সাথে সাজিদও হাসতে থাকে। রাকিবের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রাকিব দৌড়ে সাজিদের পা ধরে। ভাই আমাকে প্লিজ মাফ করে দেন। নিলয়ের কাছে মাফ চেয়ে কোনো লাভ নেই। ও কখনো কাউকেই মাফ করবে না। ওর কাছে ভুলেও পরে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আপনি একটু বলেন ভাই, আমাকে যেতে দেন। দেখ ভাই, তোকে আগেই বলেছিলাম। ভাই এখানে নিলয়কে আর কিসের জন্য মাফ চাইছেন? কে মাফ করবে না কিছুই বুঝতে পারছি না আমি। চুপ হারামজাদা, মানুষ থেকে শুনে তুলে আনতে পারিস না? ওই মাথা নিচু করে বসে পড়, না হলে কিছু করার নেই। রাকিবের কথা শুনে রাকিবের সব লোকজন রাকিবের পিছনে বসে পড়ে। কেবল শিহাব, সোহেল আর আরিফ দাঁড়িয়ে আছে। আবির নামধারী নিলয় বসা থেকে উঠে দেয়। শিহাবের হাতের কাছে থাকা হকি স্টিক দিয়ে শিহাব আবিরকে মারতে ছুটে আসতেই শাট করে একটা গুলির শব্দ শোনা যায়। সবাই চোখ বড় বড় করে হাঁ হয়ে তাকিয়ে থাকে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে। আবির পিস্তল হাতে টেবিলের উপরে গিয়ে বসে। ডান হাতে পিস্তল, পকেট থেকে রুমাল বের করে বাম হাতে পেঁচিয়ে নেয় ও। সাজিদ বসা থেকে উঠে চেয়ারে বসে মুচকি হাসতে থাকে। কেউ কোনো প্রকার কথা বলছে না। সবাই পড়ে থাকা সোহেলের লাশের দিকে একবার তাকায়, আরেকবার টেবিলে বসা পিস্তল হাতে বোকাশোকা আবিরের দিকে তাকায়। আবির এক পা তুলে নেয়, আরেক পা ঝুলিয়ে টেবিলের উপরে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। সে হকি স্টিক হাতে বোবার মতো হাঁ হয়ে অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। এই তো সেদিনের কথা। তাকে নিয়ে সবাই কতই না মজা করলো। কোনো প্রকার কথা বলেনি আবির, নীরবে সব সহ্য করেছে। কিন্তু আজকে সেই আবিরকে এরা নতুনভাবে দেখছে। শিহাব যখন আবিরকে মারতে আসে তখন রাকিবের কোমরে থাকা পিস্তলটি আবির এক ঝটকায় তুলে নেয়। বসে থেকে দাঁড়িয়ে সোহেলকে গুলি করে। সোহেলকে গুলি করে সোহেল ধপ করে নিচে পড়ে যায়। আর সাথে সাথে রাকিবের লোকের মতো মাথা নিচু করে বসে পড়ে। আর শিহাব হতভম্ব হয়ে স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই আমরা চিনতে পারিনি, আপনি আমাদের মাফ করে দেন প্লিজ ভাই। নিয়ে দেখ, এটি হলো দ্য কিং অফ রকস্টার নিলয়, যাকে কোনোদিন পুলিশ ধরতে পারেনি, মাস্টাররাও মারতে পারেনি। আর তোরা কি করে ভেবে নিলি তাকে মারবি? তোদের কথা শুনে হাসি পাচ্ছিল। শোন, মরার আগে একটা অ্যাডভাইস শুনে যা। সাপকে যেমন বাঁচিয়ে রাখলে বিষ দাঁত ভেঙে নিলেও সে কিন্তু ফোঁস করে। আর নিলয়কে মারতে হলে হয় তাকে প্রথম চান্সে মারতে হবে, না হলে তাকে মারা এবং তোদেরকে বাঁচার কোনো দ্বিতীয় সুযোগ সে কখনো দেবে না। শিহাবের হাত থেকে হকি স্টিক নিচে পড়ে যায়। ধপ করে হাঁটু ভাঁজ করে নিচে বসে পড়ে মাথাটা ফুলের দিকে করে নেয়। সবার মুখে ভয়ের একটা ছাপ দেখা যাচ্ছে। নিলয় টেবিলে থাকা আরও একটি পিস্তল হাতে তুলে নেয়। রাকিবকে বলে, রাকিব, তোকে না মেরে সেদিন মনে হয় ভুল করেছিলাম। কথা দিয়েছিলি আমার বিরুদ্ধে তুই কখনো কিছুই করবি না, কিন্তু মজার ব্যাপার হলো তুই অর্ক, সৌরভ আর রাহাতের সাথে নিয়েছিস। তবে ভুল করেছিলি। সেদিন মাহিনকে না মেরে আমাকে যদি মারতিস তবে আজ হয়তো তোরাই রকস্টার হতে পারতি। রাকিবের দিকে এগিয়ে যায় নিলয়। শিহাব মাথা তুলে তাকায়। রাকিবের কপালে নিলয় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। তখনই শিহাব বসে থেকে উঠে টেবিলে থাকা একটি পিস্তল হাতে নিয়ে বলে, শোন, তুই বড় রকস্টার হতে পারিস, কিন্তু বুলেটের কাছে কিছুই না। রাকিবকে ছেড়ে দে, না হলে তোকে গুলি করে মারবো। স্যার বলছি। মা, ওই আরিফ ওঠ। শিহাবের কথা শুনে রাকিব বোকার মতো তাকায়। রাকিব উঠে দৌড়ে শিহাবের কাছে যেয়ে দাঁড়িয়ে বলে, সাব্বাস ভাই, কি করলে এটা? রকস্টারের মাথায় আজকে প্রথমবার কেউ পিস্তল ধরলো। ওয়াও! যাকে দেখলে কেউ চোখ তুললে তাকাতে সাহস পায় না, আর তুই সরাসরি তার দিকে পিস্তল ধরেছিস। গ্রেট শিহাব, গ্রেট। হা হা হা, ওরা তো জানে না আমি কে। ভালো করে দেখ, তোর বাপ আয়া। মেরে দে শিহাব, কুত্তার বাচ্চারা, কি বলছিলি দেখিস নাই? প্রথমে না মারলে পরে সুযোগ পাবি না। আরে ওয়েট, অর্ক, রাহাত আর সৌরভ কে? তোর
ডাকি ওরা আসুক, দেখুক জঙ্গলে সে আজ চামচিকের কাছে ধরা পড়েছে।